সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব ওই থাম্বনেলে যে সকল অঙ্কগুলো দেওয়া আছে ওইগুলোই নিয়ে আলোচনা করব। তবে ওই অঙ্কগুলো করতে গেলে তোমাকে বেশ কিছু জিনিস সম্পর্কে জানতে হবে। তাহলে সেই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। আগে আমরা প্রথমেই যেটা জানবো চতুর্ভুজ সম্পর্কে। তাহলে দেখো, এই নামটা যদি তুমি ভালো করে পড়ো তাহলেই কিন্তু বুঝতে পারবে যে জিনিসটা কি। এই চতুরের বাংলা মানে কি? চার, মনে থাকবে। আর এই ভুজকে কি বলে? ভুজ মানে কি তোমরা নিচের ক্লাসে শিখেছো? বাহু। আর এটাকে আরো ভালো ভাষায় বলতে পারি ধার। বাহু অথবা ধার দুটো জিনিস কিন্তু একই জিনিস। মানে যে ছবির চারটে বাহু অথবা ধার থাকবে তাকেই আমরা কি বলবো? চতুর্ভুজ বলবো। মানে কিরকম, আমরা একটু ছবি দিয়ে দেখে নিই। ধরো এই একটা দাগ দিলাম, এই একটা দাগ দিলাম, এই একটা দাগ দিলাম, এই একটা দাগ দিলাম। দেখো এর ধার কটা? তুমি বলবে এই একটা, এই একটা, এই একটা, এই একটা। কটা ধার? এক, দুই, তিন, চার। তাহলে এটা যেহেতু চারটে ধার, তাহলে এটাকে আমরা কি বলবো? চতুর্ভুজ। মানে যে ছবির চারটে বাহু অথবা ধার থাকবে তাকেই কি বলবো? চতুর্ভুজ বলবো। এই পর্যন্ত পরিষ্কার? এইবার আমরা এই চতুর্ভুজের বিভিন্ন ধরন নিয়ে আলোচনা করব। মানে প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তাহলে এটা আমি মুছে দিলাম। এই পর্যন্ত আশা করি তোমার বোঝা গেল। তাহলে আমরা এবার কি নিয়ে আলোচনা করব? চতুর্ভুজের ধরন নিয়ে, তাই তো? তাহলে আমি বোঝার জন্য চতুর্ভুজের ছবিটা আরেকবার এঁকে নিচ্ছি। ধরো এখানে আমি এইরকম আঁকলাম, এমনি বোঝানোর সুবিধার্থে আগের ছবিটা আমি আর নিচ্ছি না, অন্য ছবি আঁকছি একটা। এই, এটা একটা কি? চতুর্ভুজের ছবি। বোঝা গেল? এইবার এটাকে আমি একটু সাজাবো। মানে ধরো তুমি বাড়ির বাইরে যাবে, তাহলে কি করবে? তুমি একটু সাজবে, গোছাবে, তাই তো? মানে তুমি কি করবে? চুলটা আঁচড়াবে প্রথমে, তারপর কি নতুন জামা কাপড় পরবে, জুতো পরবে। তাহলে এখানেও ওটাকে আমরা তাই করবো, মানে একটু সাজাবো। তাহলে দেখো এটাকে সাজালে কি হবে? এটাকে আমি, এই যে দাগ এটাকে আমি দিচ্ছি নিচে, আর এটাকে দিচ্ছি, যেগুলো হয়ে যাচ্ছে আমি টিক দিয়ে রাখি। এটাকে দিলাম এই যে, এটাকে দেব এখানে, দিয়ে রাখলাম। পরিষ্কার? এটাকে দেব এখানে, আর এটাকে দেব এখানে, তাই তো? মানে এই ছবিটাই একটু সাজিয়ে আমি এইটা তৈরি করলাম। এইবার এখানে দেখো, তাহলে এই ছবিটাকে আমরা সাজিয়ে এইটা তৈরি করলাম। বোঝা গেল? এইবার এই যে ছবিটা পেলাম এটার নাম হচ্ছে ট্রাপিজিয়াম। কি নাম? ট্রাপিজিয়াম। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ট্রাপিজিয়াম। বোঝা গেল? তাহলে চতুর্ভুজের আমি যদি একটু ভালোভাবে সাজাই তাহলে সেটা কি পাবো? আমরা ট্রাপিজিয়াম পাবো, তাই তো? এইবার এটা তো এই ছবিটারই একটা নাম, তাই তো? এইবার এই ছবিটার উদাহরণ তোমরা বলো তো। মানে এইরকম ছবি কোথায় দেখা যায়? তোমরা বুঝতে পেরেছো এটা কি? ঘরের চাল। তোমরা অনেকে বাড়ির পাশে দেখবে, বাড়ির পাশে অথবা তোমাদের বাড়িতে থাকলে দেখবে খোলার অথবা টিনের চাল এরকম হয় দেখতে, তাই তো? তাহলে তুমি সোজা ভাষায় মনে রাখবে ট্রাপিজিয়াম মানে কি? ঘরের চাল। বোঝা গেল? এইবার এটার যেহেতু একটা স্পেশাল নাম আছে, তার কিছু কি থাকবে? গুণ থাকবে। ধরো তোমার নাম রাকিব, তোমার বন্ধুর নাম ধরো রতন, বোঝার জন্য বলছি। তাহলে তোমাদের দুজনের মধ্যে নিশ্চয়ই একই গুণ নেই, মানে আলাদা আলাদা গুণ আছে। মানে ধরো তোমার বন্ধু আঁকতে খুব ভালোবাসে কিন্তু তুমি পড়াশোনা করতে ভালোবাসো, তাই তো? তাহলে দুজনের মধ্যে আলাদা আলাদা গুণ আছে, এখানেও কিন্তু তাই। এটার কিন্তু একটা গুণ থাকবে, ওই গুণকেই আমরা ভালোবাসায় বলবো বৈশিষ্ট্য। তাহলে এটার বৈশিষ্ট্য নিয়ে আমরা একটু আলোচনা করি। আমরা প্রথমে প্রত্যেকটা ছবির নাম জানবো, তারপর এই সম্পর্কে কিছু বৈশিষ্ট্য মানে গুণ সম্পর্কে জানবো। তাহলে দেখো কি জানা যায়। দেখো, এই ছবিটার এই দাগটা আমি নিচ্ছি এখানে, আর এই দাগটা নিচ্ছি এখানে, নিচে টানছি। এইবার দেখো এই দুটো দাগ দেখে তোমার কিছু মনে পড়ছে? এই দুটো দাগ কি পরস্পর সমান্তরাল? কিভাবে বুঝলাম? এই দুটো, এই দুটো দাগ দেখো ট্রেনের পাটির মতো দেখতে। কারণ দেখো আমি যদি মাঝখানে এরকম দাগ দিই, মাঝখানে এরকম দাগ দিই, তোমাদের মনে পড়ছে? ফাইভে আমি বুঝিয়ে দিলাম এইগুলো ভালো করে, তাই তো? তাহলে দাগ দিলে এটা ট্রেনের পাটির মতো দেখতে হচ্ছে। মানে এই দুটো দাগের মধ্যে সবসময় এই যে এই মাঝখানের যে গ্যাপ, মাঝখানের যে গ্যাপ, এই গ্যাপটা যদি সেম থাকে, মানে সবসময় যদি এই মাঝখানের দূরত্ব অথবা গ্যাপটা সেম থাকে, তাকে কি বলে? সমান্তরাল রেখা বলে। বোঝা গেল? সমান্তরাল রেখাও বলতে পারো, সরলরেখাও বলতে পারো, যা খুশি বলতে পারো। বোঝা গেল? তাহলে আমরা বুঝতে পারলাম এই দাগ আর এই দাগটা কি পরস্পর সমান্তরাল। মানে ছবিতে কোনটা? এই দাগ মানে এইটা, আর এই দাগ মানে এইটা, তাই তো? তাহলে এই দুটো বাহু, বাহু অথবা ধার বলতে পারো, তাই তো? এটাকে ধার বলে অথবা বাহু বলে। তাহলে এই দুটো ধার পরস্পর কি সমান্তরাল। আরো একটু ভালো ভাষায় আমরা কি বলতে পারি? আমি যদি জিজ্ঞাসা করি এই ধারের উল্টো ধার কোনটা, তো বলবে এই ধারের উল্টো ধার নিশ্চয়ই এটা হবে, তাই তো? উল্টোকে আরেকটু ভালো ভাষায় কি বলে? বিপরীত। তাহলে বিপরীত বাহুগুলো পরস্পর কি ট্রেন লাইন? না, এটা ট্রেন লাইন বুঝলাম তো, কিন্তু ট্রেন লাইনকে ভালো ভাষায় কি বলে? অঙ্কের ভাষায় সমান্তরাল। মানে দুটো এর মধ্যে যদি গ্যাপ বা দূরত্ব সবসময় সমান হয় তাকে কি বলে? সমান্তরাল বলে। তাহলে বাহুগুলি পরস্পর কি হবে? সমান্তরাল। আর কোন বাহুগুলি সমান্তরাল?
এর উল্টোটা মানে বিপরীত বাহুগুলি। তাহলে এর বিপরীত বাহুগুলি কি হবে? পরস্পর সমান্তরাল। এবার তুমি বলতে পারো আমি তো শুধু এই বাহু দুটো নিলাম, এটা আর এটা নিলাম না কেন? কারণ দেখো, এই বাহুটা যদি আমি এইভাবে লম্বা করি, লম্বা করি, দেখো এখানে কি মিলে যাচ্ছে। তাহলে এরকম মিলে গেলে তাকে তো আমরা সমান্তরাল সরলরেখা বলি না, কি বলি? পরস্পর ছেদি সরলরেখা। ওখানে আমি ওটা ওইগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি না, এই জন্য এটার কথা আমি বলছি না। তাহলে এই দুটো বাহু নিয়ে আমি আলোচনা করবোই না, বোঝা গেল? তাহলে আমরা কি বুঝবো? যে এখানে এই দুটো বাহু পরস্পর কি হবে? সমান্তরাল। আর কোন বাহু এগুলো? বিপরীত বাহু। তাহলে ট্রাপিজিয়ামের বিপরীত বাহুগুলি পরস্পর কি হয়? সমান্তরাল হয়। আর এখান থেকে আরেকটা কি বুঝলাম? যে চতুর্ভুজের একটা বিশেষ রূপ হলো কি? ট্রাপিজিয়াম। দেখো, এই ছবিটাকে আমরা একটু সাজালাম, সাজাই কি পেলাম? ট্রাপিজিয়াম। তাহলে একটু আগে আমরা কোন পর্যন্ত আলোচনা করেছিলাম? ট্রাপিজিয়াম পর্যন্ত। এবার ওই ট্রাপিজিয়ামকেই আরেকটু ভালোভাবে সাজাবো। ধরো তুমি একটু সাজলে, তোমার মা বলছে না এইভাবে সাজলে ভালো দেখাচ্ছে না, তাহলে আরেকটু অন্যভাবে সাজিয়ে দেখি। এখানেও কিন্তু তাই করবো। প্রথমে চতুর্ভুজকে সাজালাম, সাজিয়ে পেলাম ট্রাপিজিয়াম। এবার ট্রাপিজিয়ামকেও সাজিয়ে ঠিকঠাক ভালো লাগছে না, তাহলে ওটাকেও আবার ভালো করে সাজাবো। তাহলে আমরা কি কাকে সাজাবো এবার? ট্রাপিজিয়ামকে। তাহলে ট্রাপিজিয়াম দেখতে কিরকম হয়? একটু আগেই শিখলাম ঘরের চাল, তাই তো? এই হয়, তাই তো? এই দাগটা কিন্তু সোজা হবে, আমার হাতে আঁকা বলে বেঁকে গিয়েছে। তাহলে এইটাকে আমরা কি করব? সাজাবো। কিভাবে সাজাতে পারি দেখো, এই দাগটাকে দেবো আমি এখানে, আর এই দাগটাকে দেবো আমি এখানে, বোঝানোর জন্য এখানে দিলাম, পরিষ্কার। এখানে আরেকটু বড় করে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, বোঝা গেল? আর এই দাগটাকে দেবো আমি এখানে, একদম তোমরা স্কেল দিয়ে আঁকবে তাহলে বুঝতে সুবিধা হবে। আর এই দাগটাকে দেবো আমি এখানে দিলাম। এবার এই যে ছবিটা পেলাম এটাকে বলে সামন্তরিক। কি বলে? সামন্তরিক। সামন্তরিক। তাহলে এটার স্পেশাল নাম কি? সামন্তরিক। বোঝা গেল? আর এইগুলো আরো তোমরা ভালোভাবে মনে রাখতে পারবে যদি এই সাইজের বাড়ি কাঠ কাগজ থাকে, কেটে কেটে লিখে, মানে কাটবে কেটে ওর উপরে নাম লিখে দেবে, এটার নাম সামন্তরিক। আর ওই আগে যেটা আঁকলাম ওই ঘরের চাল মতো, ওই রকম একটা কাগজ কাটবে আর্ট পেপারে, ওর নাম উপরে লিখবে ট্রাপিজিয়াম, তাহলে আর কোনোদিন ভুলবে না, এইগুলো মনে থাকবে। এইবার এটার যখন নাম জানলাম, তাহলে এটার কিছু গুণ মানে বৈশিষ্ট্য জানতে হবে, তাহলে সেটা আমরা জেনে নিই। তাহলে আগের বার আমরা কি দেখেছিলাম? এই বাহুটা মানে এই বাহুটা আর এই বাহুটা কি ছিল আগেরবার? সমান্তরাল। তাহলে এই বাহু মানে কোনটা এই ছবিতে? এইটা। এই বাহু মানে কোনটা? এইটা, তাই তো? তাহলে এই দুটো বাহু তো সমান্তরাল। এখানে কিন্তু আরেকটা তোমরা ভালো জিনিস লক্ষ্য করতে পারো। এই বাহুটা যদি আমি ধারে আঁকি, এই বাহুটা মানে এইটা, আর এই বাহুটা মানে এইটা। দেখো এইটা আমি এখানে আঁকলাম, এইটা আমি এখানে আঁকলাম। এইবার দেখো এখানে এটাও কিন্তু ট্রেন লাইন মতো, দেখো এই দুটোর মধ্যে কিন্তু গ্যাপ, দেখো এই দুটোর মধ্যে কিন্তু গ্যাপ সবসময় সেম থাকবে। দেখো তুমি এই লাইনটাকে তুমি যদি বাড়াও এরকম বাড়িতে, তো মানে বাড়িয়ে বাড়িয়ে দেখবে, এখানে এইভাবে বাড়িয়ে দেখবে, এইভাবে বাড়িয়ে দেখবে, তাই তো? তাহলে এখানে এরকম ভাবে বাড়াবে, বাড়াবে, তাহলে দেখো এই দুটোর মধ্যে এই যে গ্যাপটা, এই যে গ্যাপটা মানে এইটা সবসময় কি থাকবে? সমান থাকবে। তাহলে এইরকম যদি সমান থাকে তাকে কি বলে? সা- তাকে কি বলে? সমান্তরাল বলে, তাই তো? তার মানে এখানে আমরা দেখতে পেলাম আগের বার এই বাহু আর এই বাহু তো সমান্তরাল হয়েছিল ঠিকই, কিন্তু এইবার এই বাহুটা আর এই বাহুটা এটাও কি হয়ে গেছে? সমান্তরাল হয়ে গেছে। বোঝা গেল? এইবার এই যে সমান্তরাল হয়ে গেছে, তাহলে এটাকে আমরা কি বলবো? সামান্তরিক তো বলবো, কিন্তু এই বাহু দুটোর স্পেশাল নাম আছে। দেখো এই বাহুটা কিন্তু বাঁকা, এই বাহুটা যদি আমি এখানে আঁকি এরকম হবে, এই বাহুটা যদি আমি এখানে আঁকি এরকম হবে। মানে এই বাহুটা কিন্তু বাঁকা, এই বাঁকাকেই ভালো ভাষায় বলা হয় তির্যক। তাহলে এটাকে আমরা কি বলবো? তির্যক বাহু। তাহলে এটাকে কি বলবো? তির্যক। আর এটা কি থেকে এসছে? এইটার থেকে। এর নাম কি? ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়ামের বাঁকা বাহু মানে তির্যক বাহু দুটি পরস্পর সমান্তরাল হলে তাকে কি বলে? সামান্তরিক বলে। পরীক্ষায় কিন্তু ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞাসা করে যে ট্রাপিজিয়ামের দুটি বাহু পরস্পর সমান্তরাল হলে তাকে ড্যাশ বলে। তো কি হবে? সামান্তরিক। তাহলে ছবিগুলো কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। বোঝা গেল কি জন্য বলে? এইবার আমাকে এটা সম্পর্কে একটু আমরা জেনে নিলাম। এইবার এরও আরো ডিটেলস মানে এরও আরো বিশেষ গুণ সম্পর্কে আমরা শেষে জানবো। আগে আমরা ছবির নামগুলো আর দুই একটা করে বৈশিষ্ট্য জেনে নিই। এই পর্যন্ত বোঝা গেল। এইবার এটাকেও আমার ভাল লাগছে না, তাহলে এটাকে আর আবার একটু চুল আঁচড়াবো, বুট শুট পরাবো, তাই তো? মানে যাতে ভালো দেখায়। তাহলে আবার আমরা সামান্তরিককে আরেকটু ভালো করে সাজাবো। তাহলে এটা মুছে দিলাম। তাহলে আমরা কোন পর্যন্ত এসেছিলাম? সামান্তরিক পর্যন্ত। তাহলে চলো জানা যাক সামান্তরিক এরকম ছিল, তাই তো? এই বোঝা গেল এটা সামান্তরিক ছিল। আর এটা কার থেকে এসছে? ট্রাপিজিয়াম থেকে। আর এর তির্যক বাহু দুটো কি হয়? পরস্পর সমান্তরাল। এইবার এটাকে আরেকটু আমি যদি ভালোভাবে সাজাই তাহলে কি পাবো? দেখো এখানে এটাকে আমি আরেকটু ভালোভাবে সাজাচ্ছি, দেখো এটাকে আমি যদি এইভাবে সাজাই, এটা দেব এখানে দিলাম, এটা দেব এখানে দিলাম,
এটা এই যেটা এরকম বেঁকে আছে এটাকে আমি সোজা করে দেব, মানে এই রকম করে দেব। দেখো এই বাহুটা এরকম বাঁকা ছিল, এটাকে সোজা করে দিলাম, পাকাটাকে সোজা করে দিলাম। একইভাবে এই যেটা বাঁকা আছে এটাকেও আমি কি করে দেবো, সোজা করে দেবো, তাই তো? মানে এই ছবিটাকেই কিন্তু আমি এইভাবে একটু সাজিয়ে গুছিয়ে আঁকলাম, বোঝা গেল? এইবার এই জিনিসটা যা পেলাম এটার নাম তোমরা সকলে জানো, এই চারকোনাকে কি বলে, আয়তক্ষেত্র বলে, তাই তো? বা আয়তাকার, যা খুশি বলতে পারো, আয়তক্ষেত্র, তাই তো? তাহলে এখান থেকে আরেকটা জিনিস বুঝতে পারলাম যে সামান্তরিকের একটা বিশেষ রূপ কি, আয়তক্ষেত্র। এই পর্যন্ত পরিষ্কার। এইবার এর নাম যেহেতু আছে তাহলে এটার আমরা কি জানবো, এবার গুণ সম্পর্কে জানবো, তাই তো? আর স্পেশাল করে এর গুণগুলো আরো আমি ডিটেলসে শেষে আলোচনা করবো। এখন শুধু উপরে উপর দিয়ে যাচ্ছি, একটা করে গুণ নিয়ে আলোচনা করছে। তাহলে দেখো এই ছবিটা তুমি ভালো করে লক্ষ্য করো। এইবার এখান থেকে কিন্তু একটা ভালো জিনিস বুঝতে হবে। দেখো এখানে আমি কি করলাম, এই দাগটা আমি আঁকলাম এখানে বোঝানোর জন্য, এই দাগটা আমি আঁকলাম এখানে, আর এই যে দাগ এইটা বাঁকা দাগ এরকম ছিল, তাই তো? মানে এইটা ছিল এই, এই দাগটা আঁকলাম এই, আর এই দাগটা আঁকলাম এই, সে তাই তো আঁকলাম। এইবার দেখো এই ছবির থেকে এই ছবিতে আসতে গেলে এই দাগটাকে আমি কি করেছি দেখো, এই দাগটা দেখো, এই দাগটা আমি সোজা করে দিয়েছি, এই সে, এই দাগটা মানে এই ছবিতে এই দাগটা, তো তাহলে এই দাগটা কি এখন সোজা, মানে এই দাগটা এখন এখানে আর নেই, কোথায় গিয়েছে, এখানে, তাই তো? বোঝা গেল আশা করি। মানে এই দাগটা ছিল এখানে, তাকে সোজা করে দিলাম। তাহলে দেখো একটা দাগের উপরে এই একটা খাড়া দাগ, তাহলে একটা দাগের উপরে খাড়া দাগ হলে এই মাঝখানের এই যে কোণ, এই কোণটা কত ডিগ্রি হয়, তো বলবে 90 ডিগ্রি, তাই তো? আর এই 90 ডিগ্রি হলে তাকে কি বলে ভালো ভাষায়, সমকোণ বলে। তাহলে সামান্তরিকের একটি কোণ যখন 90 ডিগ্রি অথবা সমকোণ, তাকে আমরা কি বলবো, আয়তক্ষেত্র। বোঝা গেল? এবার তুমি বলতে পারো এই দাগ থেকে খাড়া করলে, মানে এখানে ছিল এখানে করে দিলাম, তাহলে তো এই সাইডে এই যে বাঁকা, এটা বাঁকাই তো থাকবে, এই সাইডে সোজা হয়ে গেল কেন? ভালো করে তুমি লক্ষ্য করো, দেখো এখানে এই বাঁকা দাগটা তো এইভাবেই থাকবে, কিন্তু আমি এই ছবিতে এই বাঁকা দাগটা কি করলাম, এখানে সোজা করে দিয়েছি। কিভাবে হলো, দেখো এই ছবিটায় যখন আমি এই দাগটা এখানে এরকম সোজা করব, তাহলে এই সাথে সাথে এই দাগটাও এদিকে সরে আসবে। ভালো করে কিন্তু লক্ষ্য করো, মনে করো এখানে এই পেনটা এই আছে, আর তার সাথে আমি আর একটা পেন কি করলাম, এখানে জুড়ে দিয়েছি। তাহলে যখন এই পেনটা আমি এরকম সোজা করব, তাহলে এখানে এই মাথায় যে পেনটা জোড়া ছিল ওই পেনটাও আস্তে আস্তে এগিয়ে আসবে, তাই তো? আর এই পেনটা এগিয়ে আসা মানে কি, এর সাথে আবার কোনটা জোড়া, এই পেনটা জোড়া, তাহলে এই পেনটাও আস্তে আস্তে কি হয়ে যাবে, সোজা হয়ে যাবে। তাহলে এই দাগটাও আস্তে আস্তে কি হয়ে যাবে, সোজা হয়ে যাবে। এইগুলো একটু তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। আশা করি বুঝতে পেরেছো, তাও আমি আরেকবার বলার চেষ্টা করছি। ধরো এখানে এই একটা পেন আছে, আর তার সাথে এখানে আর একটা পেন আমি জুড়ে দিয়েছি, এই পেনের সাথে এখানে আর একটা পেন জুড়ে দিয়েছি। এবার যদি এই পেনটা আমি আস্তে আস্তে এরকম ভাবে টানি, তাহলে এখানে এই যে পেনটা জোড়া ছিল এর সাথে, এই পেনটাও আস্তে আস্তে এরকম ভাবে সরে আসবে। আর এই পেনটা যদি সরে আসে, এর সাথে আবার কোন পেন জোড়া, এইটা জোড়া, দেখো এর সাথে এখানে এই দাগের সাথে, মানে এরকম জোড়া ছিল, তাই তো? তাহলে এই পেনটা যদি সরে, এই পেনটাও আস্তে আস্তে এর সাথে এরকম ভাবে সরতে সরতে আসবে, এটাও কি হয়ে যাবে, আস্তে আস্তে খাড়া হয়ে যাবে, মানে এরকম হয়ে যাবে, তাই তো? ওই জন্যই কিন্তু এই বাঁকা দাগটা কিন্তু এখানে আর এরকম নেই। বোঝা গেল? তাহলে যখন সামান্তরিকের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হবে, তাহলে সেটাকে আমরা কি বলবো, আয়তক্ষেত্র বলবো। আশা করি বোঝা গেল। এইবার তাহলে আমরা এতক্ষণ ধরে কি জানলাম, সামান্তরিকের একটা বিশেষ রূপ আয়তক্ষেত্র। এবার এই সামান্তরিকটা আমরা যদি এইভাবে না সাজিয়ে আর একটু অন্যভাবে সাজাতাম, তাহলে যে ছবিটা পাতাম সেটা কিরকম হতো। দেখো আমি এই দাগটা দিচ্ছি, এই দাগটা আমি এখানে এরকম বাঁকা ভাবে দিচ্ছি, এই দাগটা এখানে এইরকম দিলাম, এই দাগটা আমি দিলাম এইরকম, এই দাগটা আমি দিলাম এইরকম, আর এই দাগটা আমি দিলাম এইরকম। তাহলে এই যে ছবিটা তৈরি হলো এটাকে বলে রম্বস। কি বলে, রম্বস। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে এই ছবিটাকে কি বলে, রম্বস বলে। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, যে সামান্তরিকের দুটো বিশেষ রূপ আছে, রূপ দুটোর নাম কি, একটা আয়তক্ষেত্র আর একটা রম্বস। এবার রম্বস সম্পর্কে কিছু একটা জেনে নি। দেখো এই বাহুটা আর এই বাহুটা দুটো কি পরস্পর, দেখো পাশাপাশি আছে, মানে এই যে টাচ করে আছে, এরকম টাচ করে থাকলে তাকে কি বলে, তাকে কি বলে একটু আগেই বললাম, সন্নিহিত বলে। তাহলে সন্নিহিত বাহু দুটো, দেখো এখানে আমার হাতে আঁকা বলে কিন্তু বড় ছোট হয়ে গেছে, এইটা আর এইটার দৈর্ঘ্য মানে লম্বা সবসময় সমান হবে। তাহলে সন্নিহিত বাহুর দুটির দৈর্ঘ্য সবসময় কি হবে, সমান হবে। বোঝা গেল? একইভাবে এই বাহুটা আর এই বাহুটা কি হবে, পরস্পর সমান হবে। এই বাহু আর এই বাহুর নাম কি,
তোমরা বলবে পাশাপাশি আছে, তাহলে সন্নিহিত বাহু, তাই তো? তাহলে এই দুটো বাহু কি হয়? সন্নিহিত বাহু। আর দুটো করে যখন হচ্ছে, এটাকে আরেকটু ভালোবাসায় কি বলা যায়? তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এইবার দেখো, দুটো করে যখন কোনো জিনিস হয় তাকে কি বলে? জোড়া বলে। তুমি বলো এক জোড়া জুতো, মানে কটা জুতো? দুটো জুতো, তাই তো? তাহলে যখনই দুটো করে হয় তাকে কি বলে? জোড়া বলে। তাহলে এখানে আমরা কি বলবো? জোড়া বলতে পারি। তাহলে এই জোড়া মানে এইটা আর এইটা, এক জোড়া বাহু দুটি পরস্পর কি হয়? সমান হয়। সমান্তরাল কিন্তু না, এটা কিন্তু খুব বুঝতে হবে। দেখো এখানে এইটা, এই দাগটা, এই দাগটা এই যাচ্ছে, এই দাগটা এই যাচ্ছে, তাহলে এখানে কি এই চিকে হয়ে যায়? চিকে হলে কিন্তু তাকে সমান্তরাল বলে না, তাকে কি বলে? পরস্পর ছেদি বলে। নিচের ক্লাসে আমি আলোচনা করে রেখে এসে এখানে বলছি না। তাহলে এই দুটো পরস্পর কি এখানে সমান, মানে সন্নিহিত বাহু দুটো পরস্পর সমান। আর আমি যদি অন্যভাবে চেষ্টা করি তাহলে কি হবে? এই বাহুর বিপরীত কোনটা? তুমি বলবে এইটা। বিপরীত বাহুগুলো কিন্তু পরস্পর সমান্তরাল। একটু আগেই তো দেখলাম এই বাহু দুটোর নাম কি? তির্যক বাহু। তির্যক বাহু দুটো সমান্তরাল তো দেখলাম একটু আগে। বোঝা গেল? তাহলে অত ডিটেলসে আমি যাচ্ছি না। তাহলে তুমি এখানে শুধু খেয়াল রাখবে যে আয়তক্ষেত্র, সামান্তরিকের একটা বিশেষ রূপ কি? আয়তক্ষেত্র। আর সামান্তরিকের আরেকটা বিশেষ রূপ কি? রম্বস। এইবার এই পর্যন্ত বোঝা গেল। তাহলে এইবার আমরা কি করব? আয়তক্ষেত্রকে সাজাবো। তাহলে আয়তক্ষেত্র কিরকম হয় দেখতে? একটু আগেই শিখলাম এরকম, তাই তো? তাহলে এটাকে আমি যদি আরেকটু ভালোভাবে সাজাই তাহলে কি পাবো? দেখো, সাজালে আমি এই ছবিটাকে এরকম করতে পারি। এই দাগটা এটাকে আমি লিখতে পারি এরকম। এই দাগটা এটাকে আমি লিখতে পারি এইরকম। আর এই দাগটাকে আমি লিখতে পারি এইরকম। আর এই দাগটাকে আমি লিখতে পারি এই রকম। পরিষ্কার? হাতে আঁকা বলে ছোট বড় হয়ে গেছে। বোঝা গেল? তাহলে এই যে ছবিটা পেলাম এটার নাম কি? তোমরা জানো, নিচের ক্লাসে পড়েছো, বর্গক্ষেত্র, তাই তো? তাহলে এই যে ছবিটা পেলাম এটার নাম কি? বর্গক্ষেত্র। এইবার এর যখন নাম আছে তাহলে বৈশিষ্ট্য কিছু থাকবে, মানে গুণ থাকবে, সেইগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে দেখো এখানে দেখো, এই বাহুটা আর এই বাহুটা যা হবে, মানে এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, সবকটা বাহুর দৈর্ঘ্য কি হবে? সমান হবে। মানে বর্গক্ষেত্রের চারটে বাহুর দৈর্ঘ্য কি হবে? সমান হবে। বোঝা গেল? আর কি জানতে পারলাম? দেখো এই একটা দাগ, এই দাগের উপরে এই দাগটা কি হয়? একটা দেখো খাড়া দাগ, এই দাগের উপরে দেখো এই দাগটা কি? খাড়া। তাহলে এই যে কোণটা হবে এটা কত হবে? 90 ডিগ্রি হবে। আর 90 ডিগ্রি হলে তাই কি বলে? সমকোণ বলে। এখানেও কিন্তু তাই ছিল, 90 ডিগ্রি, তাই তো? তাহলে এটা আর বলার দরকার হয় না, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এই দুটো তো একই আছে। কিন্তু এখানে যেটা পাল্টালো সেটা কি? এই বাহু দুটো, এই বাহু আর এই বাহু কি ছিল? অসমান ছিল, মানে দৈর্ঘ্য দুটো আলাদা ছিল। দেখো এটা বেশি লম্বা, এটা কম লম্বা, কিন্তু এখানে কি এই বাহু আর এই বাহু কি হলো? সমান হলো। তাহলে দুটো বাহুর দৈর্ঘ্য, মানে চারটে বাহুর দৈর্ঘ্যই যখন সমান হবে তাই কি বলবো? বর্গক্ষেত্র বলবো। তাহলে এগুলো কিন্তু আমি ডিটেলসে আলোচনা করছি না, অত ডিটেলসে। বোঝা গেল? এইবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কাইট। তাহলে সেই সম্পর্কে আলোচনা করার জন্য আমরা আবার প্রথম থেকে আসি। তাহলে এই পর্যন্ত বোঝা গেল, মানে বর্গক্ষেত্রের চারটে বাহুর দৈর্ঘ্যই সমান। আর আয়তক্ষেত্রের কি? দুটো করে বাহু সমান, এই একটা সমান, এই একটা সমান, এই একটা সমান, এই একটা সমান। মানে এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য সমান, এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য সমান। মানে এক জোড়া বাহুর দৈর্ঘ্য সবসময় কি হবে? সমান হবে। আর একটা কোণ কত? 90 ডিগ্রি। অন্যদিকে বর্গক্ষেত্রে চারটি বাহুই কি হবে? সমান হবে। আর 90 ডিগ্রি তো হবে এটা। তাহলে এইবার আমরা আবার প্রথম থেকে আসবো, কি আলোচনা করবো এবার? কাইট। কাইট তোমাকে জানতে গেলে কিন্তু আবার সেই চতুর্ভুজ থেকে আলোচনা করতে হবে। তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে কাইটটা বোঝার জন্য আমরা কিন্তু সেই প্রথমে চতুর্ভুজ থেকে আলোচনা করছি। তাহলে চতুর্ভুজ কিরকম হয় দেখতে? এরকম, তাই তো? এরকম একটা ছিল কিছু একটা, এই এটা চতুর্ভুজ বলে। এটাকে আমি যদি এইবার অন্যভাবে সাজাই, কিরকম ভাবে সাজাবো? ধরো আমি এই দাগটাকে দিলাম এখানে এই, এই দাগটাকে দিলাম এখানে এই, আর এই দাগটাকে দিলাম আমি এখানে এই দিলাম, আর এই দাগটাকে দিলাম আমি এখানে এই দিলাম। তাহলে এই ছবিটা দেখতে দেখো কি ঘুড়ির মতো হয়েছে, ওই জন্য এটাকে কি বলে? কাইট। কাইটের বাংলা মানে হচ্ছে ঘুড়ি। তোমরা জানো সকলে, তাই তো? তাহলে এই জিনিসটার নাম হচ্ছে কাইট। তাহলে আমরা কি বলতে পারি? কাইট একটা কি বিশেষ ধরনের চতুর্ভুজ, অথবা চতুর্ভুজের একটা বিশেষ রূপ কি? কাইট, তাই তো? বোঝা গেল? আর তোমরা সোজা ভাষায় মনে রাখতে পারো যে যার চারটে বাহু থাকবে সব কি হবে? চতুর্ভুজ, তাই তো? এইবার এখানে দেখো আমরা কি বুঝতে পারলাম। দেখো এই দাগ আর এই দাগ, ভালো করে দেখো, এই দাগ আর এই দাগ পরস্পর এখানে টাচ করছে। তাহলে টাচ করলে তাকে কি বলে? পরস্পর টাচ করলে তাকে কি বলে? সন্নিহিত বাহু বলে। তাহলে এই বাহু আর এই বাহু সন্নিহিত বাহু দুটো, আর এই দুটো সবসময় কি হবে? সমান হবে। সমান্তরাল কিন্তু নয়, সমান। তাহলে সন্নিহিত বাহুর দৈর্ঘ্য কি হবে? সমান হবে। একইভাবে এই বাহুটা
আর এই বাহুটা পরস্পর কি হবে, দেখো এখানে টাচ করছে, তাহলে এইটার এইটা পরস্পর কি সন্নিহিত, মানে এই দুটো সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান হবে। এই দুটো সন্নিহিত বাহুর দৈর্ঘ্য কি হবে, সমান হবে। একইভাবে তুমি কিন্তু এইটার এইটাও সন্নিহিত বাহু হবে, কারণ এখানে টাচ করছে, কিন্তু এইটার এইটার দৈর্ঘ্য কিন্তু সমান না, বুঝতে হবে। সন্নিহিত মানে কি, এই দুটো পাশাপাশি বাহুর দৈর্ঘ্য সমান হবে। এইটার পাশে এইটা, এইটার পাশে এইটা, মানে এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান। একইভাবে এই কাইট ছবিটাকে আমি যদি আরেকটু অন্যভাবে সাজাই, তাহলে আমরা যে ছবিটা পাবো তাকে বলে রম্বস। একটু আগেই কিন্তু আমরা রম্বস পেয়েছি কিভাবে সাজিয়ে, ওই সামন্তরিককে সাজিয়ে। কিন্তু আমরা এই কাইটটাকেই যদি সাজাই আরেকটু ভালোভাবে, তাহলে আমরা কি পাবো, রম্বস। দেখো এই ছবিটা আমরা কিন্তু এইভাবে সাজাতে পারি। এই দাগটা দেবো এখানে, এই দাগটাকে দেবো এখানে, এই দাগটাকে দেবো এখানে, এই আর এই দাগটাকে আমি দেবো এখানে, এই দিলাম। তাহলে এই যে ছবিটা পেলাম এটাকে বলা হয় রম্বস। কিন্তু এই ছবির সাথে কিন্তু ওইটার পার্থক্য আছে। কি পার্থক্য, দেখো এখানে, এখানে দেখো, এই বাহু আর এই বাহু কি ছিল, সমান ছিল, কিন্তু এই বাহু আর এই বাহু কিন্তু সমান না, কিন্তু এখানে চারটে বাহুই সমান। যদি চারটে বাহুই সমান হয় তাকে আমরা কি বলবো, রম্বস বলবো। যদি কাইটের চারটে বাহুর দৈর্ঘ্য সমান হয় তাকে আমরা কি বলবো, রম্বস বলবো। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর তাহলে আমরা এখান থেকে প্রথম থেকে যা পড়লাম সেগুলো একটু সংক্ষেপে আলোচনা করে নিই। প্রথমে আমরা চতুর্ভুজ নিয়ে আলোচনা করলাম, চতুর্ভুজের ধরন নিয়ে আলোচনা করলাম। প্রথমে কি আসছিল, চতুর্ভুজ থেকে ট্রাপিজিয়াম, আর ট্রাপিজিয়াম থেকে কি আসলো পরে, সামান্তরিক। সামান্তরিক থেকে কি আসলো, রম্বস আর কি, আয়তক্ষেত্র। আর আয়তক্ষেত্র থেকে কি আসছে, বর্গক্ষেত্র। আবার আমরা প্রথমে কি ফিরে গেলাম, চতুর্ভুজ। চতুর্ভুজ থেকে কি পেলাম, কাইট। কাইটের থেকে আরেকটু ভালো করে সাজালে আমরা পেলাম কি, পেলাম রম্বস। আগে তো আমরা এইগুলো জানলাম, আর কি কি জানলাম, যে ট্রাপিজিয়ামের বিপরীত বাহু দুটো পরস্পর কি হয়, সমান্তরাল হয়। আর কি জানলাম, ট্রাপিজিয়ামের যদি তির্যক বাহু দুটো সমান্তরাল হয় তাকে কি বলে, সামান্তরিক বলে, একটু আগেই জানলাম। আর সামান্তরিকের একটি কোণ যদি 90 ডিগ্রি বা সমকোণ হয় তাকে কি বলে, একটু আগেই শিখলাম, আয়তক্ষেত্র। আর আয়তক্ষেত্রের চারটে বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাকে কি বলে, বর্গক্ষেত্র বলে, একটু আগেই শিখলাম। আর কি শিখলাম, যে চতুর্ভুজ থেকে যদি আমি এই সন্নিহিত দুটো বাহুর দৈর্ঘ্য সমান করি পরস্পর, তাহলে কি যে ছবিটা পাবো তাকে কি বলবো, কাইট। আর কাইটের যদি চারটি বাহুর দৈর্ঘ্য সমান হয় তাকে কি বলে, রম্বস। রম্বসটা কিন্তু অন্যভাবে বলা যায়, যে সামান্তরিকের চারটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাকে কি বলবো, রম্বস বলবো। বোঝা গেল। এখান থেকে তো এইগুলো নিয়ে আলোচনা করলাম। এইবার আমরা এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এখান থেকে আরেকটা জিনিস বাদ চলে গেছে, সেই জিনিসটা আমরা বলে দিই এখানে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। দেখো আমরা ট্রাপিজিয়াম নিয়ে কি আলোচনা করেছিলাম, ট্রাপিজিয়াম মানে কিরকম ছিল, এইরকম, তাই তো, এই ঘরের চাল এরকম ছিল, তাই তো। এইবার এই ট্রাপিজিয়ামের যদি এই বাহু আর এই বাহু, এই দুটো বাহুর নাম কি, দেখো, বাঁকা দুটোই, বাঁকা বাহু মানে তির্যক বাহু, এই দুটো বাহু যদি সমান হয় তাকে বলা হয় সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। দ্বি বলছে কেন, সম মানে সমান, আর দ্বি মানে কত, দুই। তাহলে দেখো দুটো তির্যক বাহু সমান্তরাল, ওই জন্য এটাকে আমরা কি বলবো, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে যে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটি পরস্পর সমান, মানে তির্যক বাহু দুটির দৈর্ঘ্য পরস্পর সমান, তাকে কি বলবো, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সম বলছে কেন, বোঝা গেল, সমান, আর দ্বি মানে দুই, আর বাহু মানে বাহু। তাহলে যে সমদ্বিবাহু ত্রিভুজের তির্যক বাহু দুটি পরস্পর দৈর্ঘ্য সমান তাকে কি বলে, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এই পর্যন্ত তো বুঝে নিলাম। এইবার আমরা একটু আরেকটু ডিটেলসে নিয়ে আলোচনা করি, এইগুলো মুছে দিলাম। প্রথমে আমরা নিয়ে আলোচনা করব সামন্তরিক। সামন্তরিক, এইবার এখানে আমরা সামান্তরিকের গুণ বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। কটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, তিনটে। প্রথমে আলোচনা করব বাহুর দৈর্ঘ্য। প্রত্যেকটা যে চারটে ছবি নিয়ে আলোচনা করব, চারটেরই আমরা তিনটে করে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। বাহুর দৈর্ঘ্য, কোণের মাপ, কোণের মাপ, আর কি, কর্ণের দৈর্ঘ্য। কি জিনিস আমি একটু পরে বলছি, কর্ণের দৈর্ঘ্য। আর শেষে আরেকটা করে স্টার পয়েন্ট বলে দেবো ওখানে প্রত্যেকটা। তাহলে এখানে দেখো এক এক করে আলোচনা করা যাক। তাহলে সামান্তরিক দেখতে কিরকম হয় তোমরা জানো, এই রকম, একটু আগেই তো দেখালাম তোমাকে, এই, তাই তো। তাহলে এটাকে কি বলে, সামান্তরিক বলে। এইবার এখানে আমরা প্রথমে কি আলোচনা করব, বাহুর দৈর্ঘ্য। তাহলে দেখো এখানে যদি আমি এই বাহুটা দেখি, মানে এইটা দেখি আর এটা দেখি, এইটা আর এইটা দেখে দেখে বলো তুমি, এই দুটো পরস্পর কি সমান। আরো ভালো ভাষায় কি বলতে পারে, এই বাহু দুটো পরস্পর কি সমান্তরাল, একটু আগেই আলোচনা করলাম, তাই তো। তাহলে এই বাহু দুটো পরস্পর কি, এখানে কিন্তু সমান্তরাল বলবো না, এখানে সমান কি অসমান সেইটাই নিয়ে আলোচনা করবো প্রত্যেকটাই। তাহলে এখানে দেখো এই বাহুটা আর এই বাহুটা পরস্পর কি হবে, সমান হবে, বোঝা গেল।
এইবার দেখো এই বাহুর বিপরীত মানে উল্টো দিকে কোনটা আছে তুমি বলবে এইটা। তাহলে এই বাহু আর এই বাহুকে পরস্পর কি বলবে এখানে বিপরীত বাহু, তাহলে বিপরীত বাহুর দৈর্ঘ্য কি হবে সমান হবে। একইভাবে আমরা যদি এইটা এর উল্টো দিকে কোনটা আছে এইটা, তাহলে এর বিপরীত বাহু কোনটা এইটা, তাহলে এই বাহু দুটো কি হবে সমান। তার মানে বিপরীত বাহু দুটোর দৈর্ঘ্য সবসময় কি হবে সামান্তরিকে সমান হবে, এইরকম ভাবে লিখে নেবে। বোঝা গেল এই পর্যন্ত? এইবার কোণের মাপটা কি হবে একটু জেনে নিই। তোমাকে আমরা ফাইভে এটা শিখিয়েছিলাম, যদি বাহু সমান হয় তাহলে কোণও কিন্তু সমান হবে। তাহলে দেখো এখানে এইগুলোর কোণ বলে তাই তো, তাহলে এই এই কোণটার বিপরীত কোণ কোনটা, এখানে বিপরীত বলছি কেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ এখানে আমরা কি নিয়ে আলোচনা করব, বিপরীত বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, তাহলে বিপরীত কোণের দৈর্ঘ্য কিন্তু সমান হবে। তাহলে এর বিপরীত মানে এর উল্টো দিকে কোন কোনটা আছে এটা, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে। একইভাবে যদি আমি দেখি এইটা এর বিপরীত দিকে কোন কোণ আছে তুমি বলবে এইটা, তাহলে এই কোণ আর এই কোণ পরস্পর কি হবে সমান, মানে বিপরীত কোণগুলো পরস্পর কি হবে সমান হবে। এইগুলো কিন্তু খুব বুঝতে হবে। আর কর্ণের দৈর্ঘ্য, কর্ণ জিনিসটা কি এটা তো জেনে নিলাম, এবার এটা জানবো তাহলে কর্ণের দৈর্ঘ্যটা কি হবে একটু জেনে নিই। তাহলে এই ছবিটাকে আমি বোঝার জন্য একটু নিচে আঁকছি বড় করে, আঁকলাম। কর্ণ মানে কি কোনাকুনি, তাহলে দেখো এই কোনাকুনি যদি আমি দাগ দিই এই একটা কর্ণ পাবো। একইভাবে তুমি বলতে পারো না আমি এই কোনাকুনি দাগ দেবো, তাহলে এটাও একটা কর্ণ পেলাম তাই তো। তাহলে কর্ণ এই একটা পেলাম এই একটা পেলাম, কটা কর্ণ পেলাম দুটো। তাহলে সামান্তরিকের কটা কর্ণ থাকে, দুটো কর্ণ থাকে। বোঝা গেল? এবার এই কর্ণ দুটোর দৈর্ঘ্য সমান কি অসমান সেটা তোমাকে দেখতে হবে। এইটা আর এইটার দৈর্ঘ্য সবসময় মানে এই লম্বা দাগটার দৈর্ঘ্য আর এই লম্বা দাগটার দৈর্ঘ্য সবসময় সমান হয়। আমার হাতে আঁকা বলে কিন্তু ছোট বড় হয়ে যায়, ছোট বড় হবে না, কি হবে সবসময় সমান হবে। আর এখান থেকে আরেকটা জিনিস জেনে নিই, দেখো এখানে এই কোণার দাগটা আর এই কোণার দাগটা এখানে দেখো এখানে ছেদ করেছে। তাহলে এখানে আরেকটু ভালোভাবে দেখো, দেখো এখানে এই কোণার দাগটা আর এই কোণার দাগটা পরস্পর এখানে চিকে হয়ে যায়। এই চিকে হওয়াকে কি বলে, ছেদ বলে তাই তো। আর এখানে ভালো করে তুমি লক্ষ্য করো এই দাগটার এই লম্বা দাগটার একদম এই এই দাগটা কিন্তু মাঝখান দিয়ে গিয়েছে তাই তো। এই মাঝখান দিয়ে যাওয়াকেই ভালোবাসে বলে সমদ্বিখণ্ডিত। কেন বলে একটু জেনে নিই। সমদ্বিখণ্ডিত মানেটা কিন্তু খুব ভালো করে জানতে হবে। সম মানে কি সমান, আর দ্বি মানে কত দুই, আর খণ্ড মানে কি এই খণ্ডিত মানে খণ্ড, আর খণ্ডকে ভালোবাসে বলে ভাগ। তাহলে দেখো সমান দুই ভাগ, দেখো এই পুরো দাগটাকে দেখো, এই মাঝখান দিয়ে এই দাগটা, এই পুরো দাগটাকে এই যে বড় দাগ এইটাকে এই দাগটা এই মাঝখান দিয়ে ভাগ করেছে, দেখো এই এক ভাগ এই এক ভাগ সমান দুই ভাগে ভাগ করেছে তাই তো। ওই জন্য বলছি সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা কি বুঝলাম, এই দুটো দাগের নাম কি কর্ণ। তাহলে সামান্তরিকের কর্ণ দ্বয় পরস্পরকে কি করে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুই ভাগে ভাগ করে। বোঝা গেল এটা? তাহলে এইবার আমরা আলোচনা করব রম্বস নিয়ে, ওই একই পয়েন্ট নিয়ে আলোচনা করব প্রত্যেকটাই। তাহলে আমরা এবার আলোচনা করব রম্বস, তাহলে এটা মুছে দিলাম। তাহলে চলো রম্বস নিয়ে আলোচনা করা যাক। তাহলে রম্বস, তাহলে ছবিগুলো কিন্তু তোমাকে খুব ইম্পর্টেন্ট, ছবিগুলো কিন্তু খুব ভালো করে জানতে হবে। রম্বস দেখতে কিরকম হয় তোমাকে একটু আগেই দেখালাম, এই তাই তো। রম্বস এইরকম হয় দেখতে। এইবার এখানে দেখো এই বাহু এই বাহু এই বাহু এই বাহু আমার হাতে আঁকা বলে কিন্তু ছোট বড় হয়েছে, ছোট বড় হবে না, প্রত্যেকটা দৈর্ঘ্য কি হবে সমান হবে। এখানে কিন্তু বিপরীত কোনো প্রশ্নই উঠবে না, মানে এই বাহু এই বাহু এই বাহু এই বাহু চারটে বাহুর দৈর্ঘ্য কি হবে সমান হবে, বিপরীত কিন্তু আসবে না এখানে। তাহলে রম্বসের সকল বাহুর দৈর্ঘ্য কি হবে সমান, এটা তো হয়ে গিয়েছে। আর বাহু যদি সমান হয় কোণ কি হবে সমান হবে, এই কোণ এই কোণ এই কোণ এই কোণ প্রত্যেকটা কি হবে সমান হবে। আর কর্ণটা কি হবে একটু আমি আলোচনা করি। তাহলে এটা আমি কোথায় করব, এখানে মুছে একটু বড় করে আঁকছি কর্ণটা, এই। তাহলে এই কর্ণ মানে কোনটা হবে তুমি বলবে এই একটা কর্ণ আর এই একটা কর্ণ। কর্ণ মানে কি কোনাকুনি, বুঝতে হবে কিন্তু এইবার এখানে কিন্তু বুঝতে হবে। কর্ণ মানে কি বুঝলাম আমি, এই একটা কর্ণ মানে এই একটা আর এই একটা। এইবার এই কর্ণ দুটোর দৈর্ঘ্য কিন্তু সমান হবে না, মানে এইটা যতটা লম্বা হবে এটা কিন্তু ততটা লম্বা হবে না। এখানে দেখে মনে হচ্ছে কিন্তু সমান লম্বা, কিন্তু সমান কিন্তু হবে না। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কি হবে অসমান হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। বোঝা গেল? তাহলে রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কি হয় অসমান। এইবার এখান থেকে দেখো এই একটা কর্ণ আর এই একটা কর্ণ এখানে দেখো এখানে ছেদ করেছে, ঠিক হয়েছে মানে ছেদ করেছে। এইবার এই যে ছেদ করেছে এই যে কোণ, এই কোণ হয়েছে তাই তো, এই একটা কোণ হয়েছে এই একটা কোণ হয়েছে এই একটা কোণ হয়েছে এই একটা কোণ হয়েছে। এই কোণগুলোর মান তুমি কিন্তু জানো অলরেডি, দেখো দেখো
এই দাগটার উপরে এই দাগ একটা কি খাড়া দাগ, দেখো এই দাগটার উপরে এই দাগটা খাড়া দাগ, তাহলে খাড়া দাগ হলে এই কোণটা কত হয়? 90 ডিগ্রি, তাই তো? আর আমি আরেকটা জিনিস এখান থেকে বুঝতে পারছি, দেখো এই পুরো দাগটাকে এই মাঝখান দিয়ে কেটেছে, তাহলে মাঝখান দিয়ে যদি কাটে তাহলে তাকে আমরা কি বলে? সমদ্বিখণ্ডিত বলে, একটু আগে শিখলাম। তাহলে দেখো এই একটা ভাগে ভাগ করেছে, এই একটা ভাগে ভাগ, এক আর একে দুই, সমান দুই ভাগে ভাগ করে, তাহলে তাকে কি বলে? সমদ্বিখণ্ডিত বলে। তাহলে আমরা কি জানতে পারলাম? রম্বসের কর্ণদ্বয় সমান ভাগে? দুভাগে সমদ্বিখণ্ডিত করে। আর কত কোণে সমদ্বিখণ্ডিত করে? 90 ডিগ্রি। তুমি বলতে পারো এই কোণটাও কত হয়? 90 ডিগ্রি, তাই তো? এই কোণটাও কত? 90 ডিগ্রি। তাহলে আমরা কি বুঝতে পারলাম? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই প্রশ্নটাই কিন্তু ঘুরে আসতে পারে যে রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। খেয়াল করতে হবে কিন্তু, এগুলো কিন্তু কেউ বলে না যে কিভাবে আসে, আমি কিন্তু এখানে বুঝিয়ে দিলাম। বোঝা গেল এটা? এইবার আমরা আয়তক্ষেত্র নিয়ে আলোচনা করবো, এটা মুছে দিলাম। তাহলে আয়তক্ষেত্র দেখতে কিরকম হয়? তুমি বলবে এইরকম, তাই তো? এই আয়তক্ষেত্র এরকম হয়। তাহলে প্রথমেই আমরা জানবো কি? বাহুর দৈর্ঘ্য। তাই তো? বাহুর দৈর্ঘ্য সমান হয় কিনা দেখে নাও। তাহলে তুমি বলবে আমি এই বাহুটা দেখবো আর এইটা দেখবো, দেখেই বোঝা যাচ্ছে এই বাহুটা আর এই বাহুটা কি হয়? সমান। আর এই দুটো বাহুর নাম কি? দেখো এই বাহুটার যদি আমি বলি উল্টো বাহু কোনটা, তুমি বলবে এইটা। আর এই উল্টো বাহুকে কি বলে? বিপরীত। তাহলে এখানে এই বাহু বলতে কি বোঝাচ্ছে? বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আয়তক্ষেত্রের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, এটা কিন্তু খেয়াল করতে হবে। আর কোণের মাপ কি হবে? যেহেতু বাহু সমান তাহলে কি হবে? কোণও সমান। আর এখানে কোন কোন সমান হবে? এই বাহু আর এই বাহু সমান। বিপরীত বাহু যেহেতু সমান তাহলে বিপরীত কোণও কিন্তু সমান হবে। তাহলে এখানে যেহেতু বিপরীত বাহু সমান, কোণও কিন্তু বিপরীত কোণ সমান হবে। বোঝা গেল কি বললাম? মানে বাহু যদি সমান হয় কোণও সমান হবে। বোঝা গেল আশা করি। তাহলে আমরা কি বুঝলাম? যে এই কোণটার বিপরীত কোণ কোনটা? আমরা কি বললাম প্রথমেই? বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে বিপরীত কোণও সমান হবে। তাহলে এর বিপরীত কোণ কোনটা? তুমি বলবে এইটা। এর বিপরীত কোণটা? তুমি বলবে এইটা। তাহলে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কি হয়? সমান। আবার বিপরীত কোণগুলোর দৈর্ঘ্য কি হয়? সমান। আর কি বুঝলাম? এই দেখো এই দাগটার উপরে এই একটা দাগ, দেখো এই দাগ আর এই দাগ, একটা দাগের উপরে খাড়া দাগ, এরকম হলে এই কোণটা কত হয়? 90 ডিগ্রি। একইভাবে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় এটাও কত হবে? 90 ডিগ্রি। একইভাবে যদি আমরা এই কোণটা দেখি, দেখো এই দাগের উপরে এটা খাড়া দাগ, তাই তো? অন্যভাবে দেখো তুমি, এই দাগের উপরে এটা খাড়া দাগ, তাহলে একটা দাগের উপরে খাড়া দাগ হলে কত হয়? 90 ডিগ্রি। এগুলো কিন্তু সব আমি নিচের ক্লাসে আলোচনা করে এসেছি। তাহলে এটা 90 হলে এর বিপরীত কোণটা এটা, তাহলে এটাও কত হবে? 90 ডিগ্রি, তাই তো? তাহলে আমরা বুঝতে পারলাম যে আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ কত হয়? 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি কি বলে ভালো ভাষায়? সমকোণ। আর বোঝা গেল এটা? আর এখানে কোণের পরিমাপ তো বুঝে নিলাম। এবার কর্ণের দৈর্ঘ্য, এটাকে আমি একটু এখানে মুছে দিয়ে আঁকছি। কর্ণের দৈর্ঘ্য দেখো কি হয়? এখানে দেখো কর্ণ মানে কোনটা? এই একটা কর্ণ আর এই একটা কর্ণ, তাই তো? তাহলে এখানে দেখো এই কর্ণটা যা, এই কর্ণটাও কি সমান। মানে এইটার দৈর্ঘ্য যা হবে এটার দৈর্ঘ্য তাই হবে, মানে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য পরস্পর কি হবে? সমান। আর কি বুঝলাম? এখানে দেখো এখানে এই যে হয়েছে এখানে চিকে হয়েছে, তাহলে এটাকে ছেদ করে দেয়, তাই তো? আর কিভাবে ছেদ করে দেয়? দেখো এই দাগটা, এই লম্বা দাগটাকে দেখো, একটা আর এই একটা, এইটুকু একটা আর এইটুকু একটা, দুই ভাগে কি করেছে? এই মাঝখানের দাগটা কেটে দিয়েছে, দেখো ভালো করে। এই যে এই বড় দাগটা, এই বড় দাগটা এরকম ছিল, মাঝখান দিয়ে গিয়েছে, মানে এইভাবে গিয়েছে, মানে এখান থেকে কেটে দিয়েছে। তাহলে সরি, এখান থেকে না, এখান থেকে কেটে দিয়েছে, তাই তো? তাহলে ক ভাগে? আরেকটু প্রথম থেকে বলি। এই বড় দাগটা মানে এইরকম ছিল, মাঝখান থেকে এরকম কেটে দিয়েছে, মানে মাঝখান থেকে এরকম কেটে দিয়েছে, তাই তো? মানে এইরকম যদি কেটে দিয়েছে তাহলে ক ভাগে ভাগ করেছে? দু ভাগে। আর সমান ভাগে ভাগ করেছে, তাহলে কি বলবো? সমদ্বিখণ্ডিত করেছে। সমদ্বিখণ্ডিত মানে কি? সমান দুই ভাগে ভাগ। তাহলে আমরা কি বুঝবো? যে আয়তক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু রম্বসের ক্ষেত্রে কি ছিল? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। বোঝা গেল? তাহলে এইবার আমরা আলোচনা করবো বর্গক্ষেত্র সম্পর্কে। তাহলে এটা মুছে দিলাম। বর্গক্ষেত্র কিরকম হয় এর ছবিটা? তুমি বলবে এইরকম হয়, তাই তো? একটু আগেই তো তোমাকে বোঝালাম। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, এটা 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 প্রত্যেকটা কি হয়? সমান হয়। একটু আগেই তো দেখালাম। কোণের মাপ কি হবে? যেহেতু বাহুর দৈর্ঘ্য সমান তাহলে এই কোণ এই কোণ এই কোণ এই কোণ প্রত্যেকটা কোণের মান কত হবে? একই হবে, মানে সমান হবে। আর এই একটা দাগের উপরে এরকম খাড়া দাগ থাকলে কত হয়? তুমি বলবে 90 ডিগ্রি। তাহলে এটা যেহেতু 90, এটাও 90 হবে। এটা যেহেতু 90, প্রত্যেকটা কোণের মাপ তো একই। বাহু যেহেতু প্রত্যেকটার একই, তাহলে কোণের মাপও হবে। এটা 90 হলে এটা 90। আর যে কোনো একটা, প্রত্যেকটা তো 90 হবে, অত আর ডিটেলসে আমার যাওয়ার দরকার নেই, তাই তো? তাহলে আমরা কি বুঝতে পারলাম? বর্গক্ষেত্রে প্রতিটা কোণ কত হয়? 90 ডিগ্রি, তাই তো? কর্ণের সরি,
কোণের মাপ কত হয় 90 ডিগ্রি। আর কর্ণের দৈর্ঘ্যটা কি হবে, সমান না অসমান, সেটা একটু দেখে নিই। তাহলে দেখো এখানে আমি মুছে দিয়ে করছি বড় করে, কর্ণ, তাই তো। এই হচ্ছে আমার বর্গক্ষেত্র। কর্ণ মানে কি, এই কোণাকুনি আর এই কোণাকুনি, তাই তো। কোণাকুনি আসলে এইবার দেখো এই দাগটা যতটা লম্বা এই দাগটাও কি ততটা লম্বা। তাহলে আমরা বলতে পারি কর্ণদ্বয়ের দৈর্ঘ্যটাও কি হবে, সমান। আবার দেখো এই মাঝখানের এই দাগটাকে, এই বড় দাগটাকে কভাগে ভাগ করেছে, দেখো এই দাগটা আমি প্রথমে আঁকলাম এই, আর তার মাঝখান দিয়ে এইটা আঁকবো, মানে এইরকম। তাহলে দেখো এই বড় দাগটাকে এই মাঝখান দিয়ে কেটে দিয়েছে, তাহলে কভাগে ভাগ করেছে, দুভাগে। তাহলে আমরা কি বলতে পারি যে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। আর কিভাবে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে। কিভাবে বুঝলাম, দেখো এখানে দেখো এই দাগটার উপরে এই দাগটা কিন্তু খাড়া দাগ, ভালো করে দেখো, এই দাগটার উপরে এই দাগটা খাড়া দাগ, তাহলে খাড়া দাগ হলে তার কত বলে, 90 ডিগ্রি। তাহলে এখানে এই যে কোণটা পাবো, দেখো এই দাগটার উপরে এটা খাড়া দাগ, তাহলে এখানে এই যে কোণটা পাবো এটা 90 ডিগ্রি, তাই তো। একইভাবে দেখো এই দাগটার উপরে এটা কত, খাড়া দাগ, এই দাগটার উপরে এই দাগটা কি খাড়া দাগ, তাহলে এই কোণটাও কত হবে, 90 ডিগ্রি। মানে প্রত্যেকটা কোণ কত হবে, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে তাকে আমরা কি বলি, সমকোণ বলে, তাই তো। আর এই দাগগুলোর নাম কি, কর্ণ। তাহলে বর্গক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রি বা সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই প্রশ্নটাও ঘুরিয়ে আসতে পারে যে বর্গক্ষেত্রে কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ কত, তুমি কত বলবে, 90 ডিগ্রি, বোঝা গেল। তাহলে আমরা বিশেষ কিছু জিনিস সম্পর্কে আলোচনা করবো এইবার, করলাম। এইবার আমরা অধ্যায়ের অঙ্কে ঢুকবো, তাহলে এটা মুছে দিলাম। তাহলে এইবার আমরা 21 পৃষ্ঠার কোষে দেখি 1.6 এর 4 দাগ থেকে নিয়ে আলোচনা করছি। উপরে যে অঙ্কগুলো রয়েছে ওগুলো আমরা করছি না, তোমরা আশা করি বুঝে গিয়েছো, এখন করতে পারবে। তাহলে আমরা 4 দাগ থেকে নিয়ে আলোচনা করছি। তাহলে আমরা 1-এর দাগ থেকে করব, কি বলছে, সত্য মিথ্যা যাচাই করি, তাই তো। তাহলে দেখো প্রথম অঙ্কটা কি বলছে, বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ, ঠিক এটা দেখো। তাহলে বর্গাকার চিত্র মানে কিরকম, একটু আগে শিখলাম এরকম, তাই তো। তাহলে এর প্রত্যেকটা কোণ দেখো, এই একটা দাগের উপরে এই একটা দাগ কি, এই দাগের উপরে এই দাগ খাড়া দাগ, তাহলে এই কোণটা কত হবে, 90 ডিগ্রি। একইভাবে এই দাগটার উপরে এইটা কি খাড়া দাগ, তাহলে এটাও কত হবে, 90 ডিগ্রি, তাই তো। আর আর আমরা কি জানি, বর্গাকার চিত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয়, সমান হয়। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, প্রত্যেকটা কি কোণের দৈর্ঘ্য সমান হবে, তাহলে এটাও কত হবে, 90 ডিগ্রি। এটাও কত হবে, 90 ডিগ্রি। আর 90 ডিগ্রিকে ভালোবাসে কি বলে, সমকোণ। তাহলে বর্গাকার চিত্রে দেখো প্রত্যেকটা কোণ কত, 90 ডিগ্রি, মানে সমকোণ। তাহলে এটা কি ঠিক বলেছে, দেখো প্রত্যেকটা কোণ মানে প্রতিটি কোণ সমকোণ, মানে এটা ঠিক আছে। দুই দাগটা কি বলছে, যে কোনো আয়তাকার চিত্রের প্রতিটি বাহু সমান। তাহলে আয়তাকার চিত্র মানে কিরকম, তুমি জানো এইরকম, তাই তো। তাহলে এখানে দেখো এর প্রতিটা বাহু কি সমান, তুমি জানো এইটা আর এইটা সমান, কিন্তু এইটা আর এইটা কিন্তু সমান না, তাই তো। তো মানে বিপরীত বাহু দুটির দৈর্ঘ্য সমান, কিন্তু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান নয়। তাহলে এটা কি মিথ্যা, লিখে নেবে। তারপর কি বলছে, রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে দেখো রম্বস এরকম হয়, এরকম হয়, একটু আগে দেখালাম, তাই তো। তাহলে এই 4টে বাহুর দৈর্ঘ্য সমান হয়, একটু আগেই তো বললাম। তারপর তারপর কত বলছে, 4 দাগ কি বলছে, যে কোনো সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান। তাহলে দেখো সামান্তরিক কিরকম হয়, এরকম হয়, তাই তো। একটু আগেই তো তোমাকে দেখালাম সামান্তরিক এরকম হয়। এর কি বলছে, এটা 4-এর দাগ, সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান। তাহলে এইটার বিপরীত বাহু কোনটা, তুমি বলবে এইটা, এই দুটো এইটা আর এইটা একটু আগে দেখলাম সমান হয়, এর বিপরীত কোনটা, এইটা, সরি, এই বাহুটার বিপরীত কোনটা, এইটা। তাহলে এই বাহু আর এই বাহু কি হয়, সমান হয়, একটু আগে দেখলাম। তাহলে বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তাহলে এটা ঠিক আছে, তাহলে সত্য হবে, বোঝা গেল। 5-এর দাগটা কি বলছে, যে কোনো ট্রাপিজিয়ামের প্রতিটি বাহু সমান। ট্রাপিজিয়াম মানে কি, ঘরের চাল, এরকম হয় দেখতে, একটু আগেই দেখালাম তোমাকে। এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, সমান হয় না, দেখো এইটা আর এইটা কিন্তু আলাদা, তাই তো। সমান্তরাল কিন্তু বলেনি এখানে, সমান বলেছে, তাহলে সমান্তরাল বললে ঠিক হতো, কিন্তু এখানে কি বলেছে, সমান। তাহলে সমান তো নয়, তাহলে এটা কি হবে, মিথ্যা। পরেরটা কি বলছে, যে কোনো আয়তাকার চিত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। আয়তাকার চিত্র এইটাই ছিল, তাই তো। এর কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কি বলছে, সমান। তাহলে কর্ণ মানে কি, এই একটা কর্ণ আর এই একটা কর্ণ, এই কর্ণদ্বয়ের দৈর্ঘ্য একটু আগেই শিখলাম, সমান হয়, বোঝা গেল এটা, বোঝা গেল আশা করি। এইবার 5-এর দাগের যে প্রশ্নগুলো আছে ওগুলো কিন্তু আমি নিয়ে আলোচনা করছি না, তোমাদের কিন্তু এতক্ষণ ধরে আমি ডিটেলসে এগুলো নিয়ে আলোচনা করছি, তোমরা কিন্তু পারবে ওগুলো, বোঝা গেল। তাহলে আমরা আজ কিন্তু এই পর্যন্ত নিয়ে আলোচনা করলাম, তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।